আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে তোমাদের পাঠ্য বইয়ের দলগত প্রজেক্ট বিষয়ে যে কয়েকটা অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করাবো। তোমাদের নবম শ্রেণীর গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি। বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। স্কুল ম্যাথমেটিক্স বইটি নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। স্কুল ম্যাথমেটিক্স বইয়ের বাংলা এবং ইংরেজি দুই ভার্সনেই প্রকাশিত হয়েছে। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করে নয় তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। এখনকার পর্বে আমরা এই দলগত প্রজেক্ট হিসাবে যেটা আছে সেটা সমাধান করাবো। দেখো বলা আছে চাহিদা মোতাবেক সরবরাহের পরিমাণ নির্ণয়। কোনো একটি কারখানায় লাভজনক করে তুলতে হলে ভোক্তার চাহিদার সমান পণ্য উৎপন্ন করতে হয়। দেখো কোনো একটা কারখানা যদি লাভজনক করে তুলতে চায় সেক্ষেত্রে কিন্তু ভোক্তার চাহিদার সমান পণ্য উৎপন্ন করতে হবে। এখন তোমার ভোক্তার চাহিদা যা তার থেকে যদি কম পণ্য তুমি উৎপন্ন করো তাহলে তো লাভজনক হবে না। আবার ভোক্তার চাহিদা যা তার থেকে যদি তুমি দ্বিগুণ পণ্য উৎপন্ন করো সেক্ষেত্রেও কিন্তু তোমার কোনো লাভ হবে না, তোমার কিন্তু লসই হবে বেশি। এই অবস্থাকে বাজার সাম্যতা বলে। কোনো একটি কারখানায় উৎপাদিত পণ্যের চাহিদা মোতাবেক সরবরাহের সমীকরণ নিচে দেওয়া হলো। দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটাকে প্রথম সমীকরণ বলা হয়েছে। এখানে আর একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটাকে দ্বিতীয় সমীকরণ বলা হয়েছে। এখানে দেখো চলক হিসেবে কিন্তু পি আর কিউ আছে। এই যে সমীকরণটা, এই সমীকরণটা কিন্তু দেখো এখানে চলক আছে হচ্ছে পি আর কিউ, আর এই সমীকরণেও চলক হচ্ছে পি আর কিউ। বলা আছে যেখানে পি পণ্যের দাম, দেখো এখানে বলা আছে পি হচ্ছে পণ্যের দাম আর কিউ হচ্ছে পরিমাণ। বলা আছে পি হচ্ছে পণ্যের দাম আর কিউ হচ্ছে পরিমাণ। বাজার সাম্যতার জন্য পি এবং কিউ এর মান বের করো। তো এখানে এই দুটো সমীকরণ থেকে আমরা পি এবং কিউ এর মান কিন্তু বের করব। কাজের কিন্তু নির্দেশনা দেওয়া আছে। প্রথমে বলা আছে একটি পোস্টার পেপার, একটি গ্রাফ কাগজ এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করো। এটা সমাধান করার জন্য একটা পোস্টার পেপার, একটা গ্রাফ কাগজ এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করতে হবে। এরপরে বলা আছে বীজগাণিতিক পদ্ধতিতে সমাধান করো। তার মানে আমার এখানে যে দুইটা সমীকরণ দেওয়া আছে বীজগাণিতিক পদ্ধতিতে সমাধান করতে হবে। বলা আছে সমাধানের ধাপগুলো বর্ণনা করো। তাহলে প্রথমে তুমি পোস্টার পেপার, তারপরে গ্রাফ কাগজ এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করবে। মনে করো যে আমি সংগ্রহ করে ফেলেছি, মনে করো। এরপরে 2 বলা আছে বীজগাণিতিক পদ্ধতির সমাধান করো। তার মানে আমরা এই দুইটা সমীকরণকে বীজগাণিতিক পদ্ধতির সমাধান করব এবং বলা আছে সমাধানের ধাপগুলো বর্ণনা লিখো। এখন আমরা এই দুইটা সমীকরণকে বীজগাণিতিক পদ্ধতির সমাধান করব। তবে এখানে কিন্তু আমার পি আর কিউ দেওয়া আছে চলক। আগে আমরা সব অঙ্কগুলো করেছি কি চলক এক্স আর ওয়াই ব্যবহার করেছি, কিন্তু এখানে চলক আছে পি আর কিউ। তো এখানে আমরা পি আর কিউ এর মান বের করব বীজগাণিতিক পদ্ধতিতে। যদিও এখানে বলা ছিল যে পি এবং কিউ এর মান বের করো, সেই পি এবং কিউ এর মান কিন্তু আমরা বীজগাণিতিক পদ্ধতির সমাধান করেই কিন্তু আমরা সেটা বের করব। তাহলে দুইটা সমীকরণ দেওয়া আছে, কিউ সমান দেওয়া আছে আর এইখানে দেওয়া আছে। দুইটা সমীকরণকে আমরা বীজগাণিতিক পদ্ধতির সমাধান করব। তাহলে আসো প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে 1 নং দিয়েছি, পরের যে সমীকরণটা দেওয়া আছে 2 নং সমীকরণ দিয়েছি। এখন আমরা ধাপ 1, যেহেতু ধাপ সহ বর্ণনা করতে বলছে তাহলে আমরা ধাপ 1-এ কি করব? দেখো যে 2 নং সমীকরণে আমরা 2 নং সমীকরণে এই যে দেখো 1 নংয়ে আমরা কিউ ইকুয়াল টু যেটা পেয়েছি সেটা আমরা 2 নং সমীকরণে বসাবো। তার মানে 2 নং সমীকরণে কিউ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 4 বসিয়ে পাই, আমরা সেটাই লিখেছি। তাহলে আমরা 2 নং সমীকরণ কি আছে? 2 নং সমীকরণে আছে পি মাইনাস কিউ আছে। তাহলে কিউ সমান বসাবো এইটা। তাহলে কিউ সমান কত বসাবো? হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 4। আমরা এই যে দেখো সেটা হলো যে আমার এই যে 1 নং সমীকরণে আমরা কিউ সমান যেটা পেয়েছি সেটা কিন্তু আমরা 2 নং সমীকরণে বসিয়েছি। তার মানে 2 নং সমীকরণে কিউ ইকুয়াল টু এত বসাবো। তাহলে কিউ ইকুয়াল টু আমরা বসাবো কত? কিউ ইকুয়াল টু এইটা বসাবো, সেটাই কিন্তু আমরা বসিয়েছি দেখো। আর প্লাস 2 ছিল সেটা লিখলাম ইকুয়াল টু 0।
দেখো এখানে কিন্তু আমার শুধুমাত্র চলক আছে পি, আর কিউ কিন্তু নাই, কারণ আমরা এই যে 1 নং সমীকরণ থেকে আমরা কিউ ইকুয়াল টু যেটা পেয়েছি সেটা কিন্তু আমরা 2 নং সমীকরণে বসিয়েছি। এখন আমরা সমাধান করে এইখান থেকে পি এর মান বের করব। তাহলে মান বের করার জন্য আমি প্রথমে ব্র্যাকেট তুলে দিব। তাহলে যদি আমরা ব্র্যাকেট তুলতে চাই তাহলে লিখতে পারি বা পি, এবার মাইনাসে প্লাসে মাইনাস পি স্কোয়ার, এবার মাইনাসে মাইনাসে প্লাস 2p, আর মাইনাসে প্লাসে -4, আর এই প্লাস 2 ছিল সেটা আমরা লিখলাম, বা আমরা লিখতে পারি দেখো -p স্কোয়ার আগে লিখলাম, এবার p আর 2p যোগ করলে হবে হচ্ছে 3p, তাহলে 3p লিখলাম, 2 - 4 সমান হবে -2 ইকুয়াল টু 0। তো প্রথমেই কিন্তু মাইনাস আছে, কেমন যেন অড দেখাচ্ছে, তাই আমরা এক কাজ করতে পারি, সেটা হলো যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে পারি, অথবা আর একটা কাজ করতে পারি, -1 কমন নিয়ে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে পারি। তো আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি। -1 দ্বারা যদি গুণ করি, এখানে -1 দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 1 এর সাথে পি স্কোয়ার গুণ করলে পি স্কোয়ার হবে, -1 দ্বারা গুণ করলে -3p হবে, -1 দ্বারা গুণ করলে হবে +2 হবে, আর 0কে -1 দ্বারা গুণ করলে 0ই হবে। আমরা এই লাইন থেকে এই লাইন কি করছি, উভয় পক্ষকে আমরা -1 দ্বারা গুণ করেছি। এখন আমরা যে সমীকরণটা পেয়েছি, সমীকরণের এই পাশে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা মধ্যপদ বিভক্ত করব। মধ্যপদকে আমরা এমনভাবে ভাঙবো, মাঝে যে পদটা আছে মাঝের পদটাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে যোগ করলে মাঝখানেরটার সমান হয় এবং গুণ করলে প্রথমটার শেষেরটার গুণফলের সমান হয়। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 2p প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো আমরা এখানে কি করেছি, সেটা হলো -3pকে আমরা ভেঙে লিখেছি -p -2p। দেখো আমরা -p -2p সমান হবে -3p। এবার যদি আমরা এই দুইটা গুণ করি, গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। দেখো -p ইন্টু -2p যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 2p আর p গুণ করলে হবে পি স্কোয়ার, তার মানে 2p স্কোয়ার হয়। তাহলে প্রথমটা আর শেষেরটা যদি গুণ করি, পি স্কোয়ার আর 2 যদি গুণ করি তাহলে হবে কিন্তু 2p স্কোয়ারই হবে। তার মানে আমরা মাঝখানেরটাকে এমনভাবে ভাঙছি, মাঝখানেরটাকে আমরা ভাঙছি -p -2p, এই দুইটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা এইটা পাই, -p -2p সমান -3p পাই। এবার এইটা আর এইটা যদি গুণ করে কিন্তু আমরা প্রথমটা শেষেরটার গুণফলের সমান পেয়েছি। এইটা হচ্ছে মধ্যপদ বিভক্তিকরণের সূত্র। এখন আমরা কমন নিব। দেখো আমরা এই দুইটাতে প্রথম দুইটাতে কমন কি নিতে পারি, পি কমন নিতে পারি। পি কমন নিলে আমরা কত পাবো, p -1 পাবো। পরের দুইটাতে আমরা কমন নিতে পারি -2 কমন নিতে পারি। তাহলে কমন নেওয়ার অপর নাম ভাগ করা, এইটা ভাগ -2 করলে হবে p, আর দেখো 2 ভাগ -2 করলে হবে -1 ইকুয়াল টু 0। দেখো p -1 এইটাতেও আছে এইটাতেও আছে, তাহলে আমরা p -1 যদি কমন নেই, p -1 যদি কমন নেই থাকবে হচ্ছে p -2 থাকবে, p -2 থাকবে ইকুয়াল টু 0। দেখো p -1 গুণ p -2 ইকুয়াল টু 0 পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি হয় p -1 ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি হয় p -1 ইকুয়াল টু 0। তাহলে আমরা p এর মান কত পাবো, p এর মান পাবো 1, এটা পক্ষান্তর করলে 1 পাবো। অথবা আমরা লিখতে পারি হচ্ছে p -2 ইকুয়াল টু 0, তাহলে লিখবো p -2 ইকুয়াল টু 0। তাহলে অতএব আমরা p ইকুয়াল টু পাবো হচ্ছে 2। তার মানে আমরা p এর মান পেলাম হচ্ছে 1 আর 2 পেলাম, তার মানে আমরা p এর মান পেয়ে গেছি। এখন আমরা q এর মান বের করব। এখন আমরা p এর মান যদি 1 নংয়ে বসাইলে কিন্তু আমরা q এর মান পেয়ে যাই। আবার যদি 2 নংয়ে বসাও সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, প্রবলেমের সমস্যা হবে না। তাহলে আমরা লিখব p এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো লিখেছি p এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখানে কিন্তু p এর মান হচ্ছে আমরা 2টা পেয়েছি। তাহলে লিখতে পারি যখন p ইকুয়াল টু কত 1, তখন q ইকুয়াল টু কত হবে। দেখো আমরা p এর মান যখন 1 তখন আমরা q এর মান কত পাবো, আমরা এখানে কিন্তু p এর মান কত বসাবো, 1 বসাবো, এই দুই জায়গায় 1 বসাবো। তার মানে আমরা পাবো হচ্ছে 1 স্কোয়ার -2 × 1 আর প্লাস হচ্ছে 4।
আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 1 স্কোয়ার মানে হচ্ছে 1 আর -2 প্লাস হচ্ছে 4, তাহলে 5 থেকে 2 বাদ দিলে হবে হচ্ছে 3। তার মানে আমরা পি এর মান 1 বসিয়ে কিউ এর মান 3 পেয়েছি। তাহলে এবার লিখব যখন, আমরা লিখতে পারি যখন পি এর মান কত 2, তাহলে পি ইকুয়াল টু 2 আমরা তখন কত পাবো, দেখো তখন কিউ ইকুয়াল টু কত পাবো, আমরা এই পি এর স্থলে 2 বসাবো, তার মানে হবে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু আমরা পি এর মান 2 বসাবো, 2 প্লাস 4 বসালাম। এবার আমরা ক্যালকুলেশন করব, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর -4 প্লাস 4, তাহলে 4 আর 4 কাটা থাকে হচ্ছে 4। অতএব নির্ণয় সমাধান পি কমা কিউ ইকুয়াল টু, দেখো আমরা পি এর মান যখন 1 পেয়েছি তখন আমরা কিউ এর মান কত পেয়েছি, 3 পেয়েছি, অথবা আমরা পি এর মান যখন 2 পেয়েছি আর কিউ এর মান তখন কত পেয়েছি, 4 পেয়েছি। এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে। দেখো খুবই সহজ, দুইটা সমীকরণ দেওয়া ছিল, বলা ছিল যে বীজগাণিতিক পদ্ধতিতে সমাধান করো। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা বীজগাণিতিক পদ্ধতির সমাধান করব। তাহলে আমরা এখানে ধাপ 1 লিখে নেব। ধাপ 1-এ কী করব, সেটা হলো যে 2 নং সমীকরণে কিউ ইকুয়াল টু এত বসিয়ে পাই। আমরা দেখো এখানে যেহেতু ধাপের কথা বলা আছে তাই এখানে ধাপ 1 লিখেছি। তাহলে ধাপ 1 এর ক্ষেত্রে কি করব, 2 নং সমীকরণে আমরা এই যে 2 নং সমীকরণে কিউ ইকুয়াল টু এত বসাবো। তাহলে আমার 2 নং সমীকরণে কিউ এর স্থলে আমরা এইটা বসিয়েছি, বসিয়ে ক্যালকুলেশন করে আমরা পি এর মান পেয়েছি হচ্ছে 1 আর পি এর মান পেয়েছি হচ্ছে 2। পি এর মান আমরা 2টা পেয়েছি, এরপরে আমরা পি এর মান 1 নং বা 2 নং সমীকরণে বসাবো। এটা হচ্ছে আমার ধাপ 2, এখানে অবশ্যই লিখে নেবা ধাপ 2, যেহেতু ধাপের কথা বলা আছে তাই আমরা ধাপ 2 লিখব। ধাপ 2-তে আমরা কি করব, সেটা হলো পি এর মান আমরা 1 নং সমীকরণ বসাবো, 1 নং সমীকরণে বসাবো। তাহলে পি এর মান আমরা 2টা পেয়েছি, তার মানে যখন পি ইকুয়াল টু 1 তখন কিউ ইকুয়াল টু কত হবে, কিউ ইকুয়াল টু 3 আসছে। পি এর মান যখন 2 বসিয়েছি তখন কিউ এর মান 4 পেয়েছি। অতএব নির্ণয় সমাধান পি কমা কিউ ইকুয়াল টু, দেখো পি এর মান যখন 1 পেয়েছি তখন কিউ এর মান 3, তার মানে 1,3, অথবা পি এর মান যখন 2 পেয়েছি কিউ এর মান 4 পেয়েছি, তার মানে 2,4। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো এই 2 নংয়ে বলা ছিল বীজগাণিতিক পদ্ধতিতে সমাধান করো, সমাধানের ধাপগুলো বর্ণনা লিখো। দেখো আমরা বীজগাণিতিক পদ্ধতিতে সমাধান করেছি, দেখো বীজগাণিতিক পদ্ধতিতে সমাধান করেছি। সমাধানের ক্ষেত্রে আমরা ধাপ 1 পেয়েছি, ধাপ 2 পেয়েছি, এগুলা কিন্তু লিখেছি। আশা করি তোমরা 2 নং বুঝতে পেরেছো। এখন আসো 3 নং। 3 নংয়ে বলা আছে 1 ও 2 নং সমীকরণ দুটির গ্রাফ কাগজে একই দ্বিমাত্রিক স্থানাঙ্ক অক্ষে উপস্থাপন করো, প্রাপ্ত গ্রাফ দুটির ছেদবিন্দু নির্ণয় করো। মূল কথা হচ্ছে এই দুইটা সমীকরণকে আমরা লেখচিত্রে স্থাপন করব, করে বলা আছে যে প্রাপ্ত গ্রাফ দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ছেদবিন্দুর যেটা স্থানাঙ্ক হবে সেটাই কিন্তু হবে হচ্ছে আমার পি এবং কিউ এর নির্ণয় সমাধান বিন্দু। ছেদবিন্দুর যে আমরা স্থানাঙ্ক পাবো। তাহলে আমরা প্রথমে এই সমীকরণকে লেখচিত্রে উপস্থাপন করব, এরপরে এই সমীকরণকে আমরা লেখচিত্রে উপস্থাপন করব। এরপরে আমরা দেখব যে সেটা হলো যে প্রাপ্ত গ্রাফ দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এই সমীকরণ আর এই সমীকরণে আমরা লেখচিত্র অঙ্কন করব। অঙ্কন করলে দুইটা সমীকরণ দুইটা বিন্দুতে ছেদ করবে, সেই ছেদবিন্দুর আমার স্থানাঙ্ক বের করতে হবে। যে স্থানাঙ্ক বেরোবে সেটাই হবে কিন্তু এই দুইটা সমীকরণের সমাধান বিন্দু। তাহলে দেখো আমরা লেখচিত্র পদ্ধতি, আমরা লেখচিত্রের সাহায্যে সমাধান করব। তাহলে আমার প্রথম যে সমীকরণটা দেওয়া ছিল আমরা সেটার আগে লেখচিত্রের জন্য আমরা ছক তৈরি করব। তাহলে আমরা এই প্রথম সমীকরণটা লিখলাম। তো এই ক্ষেত্রে পি এর কয়েকটি মানের জন্য কিউ এর মান নির্ণয় করি। যদিও আগের অঙ্কগুলাই এক্স আর ওয়াই ছিল, এখন পি আর কিউ আছে, এতে ভয় পাওয়ার কিচ্ছু নাই। এখানে মনে করো যে চলক হচ্ছে পি আর কিউ, আগে চলক ছিল এক্স আর ওয়াই। তো এখানে অনেকে ভয় পেতে পারো, ভয় পাওয়ার কিচ্ছু নাই। দেখো আমরা পি এর কয়েকটি মানের জন্য কিউ এর মান নির্ণয় করব। এখানে আমরা পি এর বিভিন্ন মান ধরে নিব, ধরে নিয়ে আমরা কিউ এর মান বের করব। এই ক্ষেত্রে তোমার ইচ্ছা মতো ধরে নিতে পারো, কোনো সমস্যা নাই, প্রবলেমের কোনো সমস্যা হবে না। তার মানে পি এর কয়েকটি মানের জন্য কিউ এর মান নির্ণয় করি।
তো এখানে পি লিখছি, এখানে কিউ লিখছি। আমরা প্রথমে পি এর মান বসাবো হচ্ছে -0.5, তাহলে আমরা এখানে পি এর মান বসাবো -0.5, তার মানে কিউ ইকুয়াল টু পি এর মান কত বসাবো -0.5, এরপরে স্কোয়ার হবে যেহেতু পি স্কোয়ার আছে, আর -2 ইন্টু পি এর মান বসাবো -0.5 আর +4 আছে, +4 লিখলাম। এখন তুমি ক্যালকুলেটর দিয়ে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাবা 5.25 পাবা, তার মানে আমরা কিউ এর মান পাবো 5.25 পাবো। এবার আমরা পি এর মান 0 বসিয়েছি, 0 বসাও, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, থাকবে হচ্ছে 4, তার মানে পি এর মান 0 বসালে কিউ এর মান পাবা কত 4 পাবা। এরপরে পি এর মান এইখানে আর এইখানে এই পি এর মান 0.5 যদি বসাও, বসিয়ে ক্যালকুলেশন করলে কিউ এর মান পাবা 3.25 পাবা। এরপরে পি এর মান যদি 1 বসাও তাহলে কিউ এর মান 3 পাবা। এরপরে পি এর মান 1.5 যদি বসাও তাহলে কিউ এর মান পাবা 3.25। এবার পি এর মান যদি 2 বসাও তাহলে কিউ এর মান 4 পাবা। পি এর মান 2.5 যদি বসাও তাহলে কিউ এর মান পাবা হচ্ছে 5.25 পাবা। দেখো একটা জিনিস লক্ষ্য করো, পি এর মান আমরা যখন 0.5 এবং 1.5 বসিয়েছি সেক্ষেত্রে কিউ এর মান কিন্তু একই পেয়েছি। পি এর এই দুইটা ভিন্ন মানের জন্য কিউ এর মান দুইটা কিন্তু একই পেয়েছি। আবার দেখো পি এর মান 0 এবং 2 এর জন্য এই দুইটা ভিন্ন মানের জন্য আমরা কিউ এর মান কিন্তু 4 পেয়েছি, এইখানেও যা পেয়েছি এইখানেও তাই পেয়েছি। আবার এই মান আর এই মানের ক্ষেত্রেও আমরা একই মান পেয়েছি। সুতরাং কোন বিন্দুতে বক্ররেখাটি বাঁক নিবে সেইটা কিন্তু আমার বের করতে হবে। তুমি যে কোনোটার ক্ষেত্রে বের করতে পারো, কোনো সমস্যা নাই। তো দেখো পি এর মান হচ্ছে 0 আর 2 এর ক্ষেত্রে আমরা ধরলাম পি ইকুয়াল টু 0 এবং পি ইকুয়াল টু 2 এর জন্য কিউ এর একই মান পাওয়া যায়। দেখো পি এর মান 0-র ক্ষেত্রে আমরা কিউ এর মান 4 পেয়েছি, আবার 2 এর ক্ষেত্রেও 4 পেয়েছি, একই মান পাওয়া যায়। তাহলে আমরা এই দুইটা গড়ের আমরা গড় মান বের করব, তার মানে 0 আর 2 এর গড় বের করব। তাহলে পি ইকুয়াল টু কত 0 যোগ 2, তাহলে গড় বের করব কিভাবে, এইটা আর এটা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব। তার মানে 0 আর 2 যোগ করে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে তাহলে 0 আর 2 যোগ করলে হয় হচ্ছে 2 আর ভাগ হচ্ছে 2, 2 আর 2 কাটা গেলে থাকলো হচ্ছে 1। তার মানে পি ইকুয়াল টু 1 বিন্দুতে বক্ররেখাটি কিন্তু বাঁক নিবে। বাঁক নিবে মানে কি, বক্ররেখাটা এইরকমভাবে বাঁক নিবে, এইখানে যে বাঁক নিবে এই বিন্দুটার স্থানাঙ্ক অবশ্যই বের করতে হবে। তার মানে পি ইকুয়াল টু 1 বিন্দুতে বক্ররেখাটি বাঁক নিবে, তার মানে 1 পি এর মান 1 এর ক্ষেত্রে কিউ এর মান অবশ্যই বের করতে হবে। তার মানে আমরা এই যে অলরেডি বের করেছি, পি এর মান 1 এর ক্ষেত্রে আমরা কিউ এর মান কত পেয়েছি 3 পেয়েছি। তুমি বলবা যে এই 0 আর 2 এর দুটি ভিন্ন মানের জন্য কিউ এর মান একই এসেছে, এই ক্ষেত্রে তো এরকম এসেছে, এইটার এইটার ক্ষেত্রেও তো একই এসেছে। তুমি যদি এইটা এবং এইটার ক্ষেত্রে বের করো সেক্ষেত্রেও একই রকম আসবে, যেমন 0.5 যোগ 1.5 করে ভাগ যদি 2 করো সেক্ষেত্রেও কিন্তু তুমি পি এর মান 1ই পাবা। এই দুইটার মানের যদি গড় করো সেক্ষেত্রেও 1 পাবা, এই মান আর এই মানের যদি গড় করো সেক্ষেত্রেও 1 পাবা, আবার এই মান আর এই মানের গড় করলেও কিন্তু তুমি 1ই পাবা। সব ক্ষেত্রে একই পাবা, কোনো সমস্যা নাই। তার মানে এই স্থানাঙ্কটা অবশ্যই বের করবা। কেন বের করবা, এই যে বাঁক নিবে এই সেই বিন্দুর স্থানাঙ্কটা তোমার বের করতে হবে, বের করলে তোমার জন্য ভালো হবে। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের 5 বাহুর দৈর্ঘ্য, দেখো 5 বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করে একটি সুষম বক্ররেখা দ্বারা বিন্দুগুলি যোগ করে লেখচিত্র অঙ্কন করি। তো আমরা দেখো প্রথম সমীকরণের ক্ষেত্রে আগে লেখচিত্র অঙ্কন করব। তো এই ক্ষেত্রে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের 5 বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করে, দেখো এই যে বিন্দুগুলোকে স্থাপন করব, এই যে এখানে যে বিন্দুগুলো পেয়েছি এই বিন্দুগুলোকে স্থাপন করে একটি সুষম বক্ররেখা দ্বারা বিন্দুগুলি যোগ করলে লেখচিত্র অঙ্কন করি। তো আমরা এটা প্রথম সমীকরণের ক্ষেত্রে গেল। এবার আমরা দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে একই রকম ছক তৈরি করব। আমি একই সাথে দুইটা লেখচিত্র দেখাবো, প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ, তখন আমরা লেখচিত্রটা বর্ণনা করব। আগে আমরা ছকটা তৈরি করি। তো আমার 2 নং সমীকরণটা কি ছিল, 2 নং সমীকরণটা ছিল পি মাইনাস কিউ প্লাস 2 ইকুয়াল টু 0। এই যে দেখো 2 নং সমীকরণটা ছিল পি মাইনাস কিউ প্লাস
2 = 0, সেই আমরা 2 নং সমীকরণটা পেলাম। এইখান থেকে আমরা কিউ সমান বের করে নিব। তাহলে কিউ সমান যদি বের করে নিতে চাই তাহলে পি হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, 2 হচ্ছে দেখো প্লাস, পক্ষান্তর করলে হবে -2। দেখো আমরা এই পিকে এবং +2কে আমরা পক্ষান্তর করছি, তাহলে মাইনাস হয়ে গেছে। এবার উভয় পক্ষকে আমরা -1 দ্বারা গুণ করেছি, তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তার মানে কিউ = আমরা পাবো 2 + পি পাবো। তাহলে দেখো আমরা এইখানে এই পি এর কয়েকটি মানের জন্য আমরা এখন কিউ এর মান বের করব। তাহলে পি এর কয়েকটি মানের জন্য কিউ এর মান বের করব। তাহলে দেখো আমরা পি এর আমরা ইচ্ছামতো মান ধরে নিব, ধরে নিয়ে আমরা কিউ এর মান বের করব। এক্ষেত্রে যেহেতু এই সমীকরণের লেখচিত্র সরল রেখা হবে, তাই আমরা যে কাজটা করব সেটা হলো যে 3টা বিন্দুর স্থানাঙ্ক নিলেই হবে। সেক্ষেত্রে দেখো এখানে পি লিখছি, এখানে কিউ লিখছি, পি এর মান 0 বসাও। এখানে যদি পি এর মান 0 বসাও তাহলে কিউ = কত বাবা 2 প্লাস কিউ এর মান, পি এর মান 0 বসাও, বসালে 2 + 0, তার মানে কিউ এর মান পি এর মান 0 বসালে কিউ এর মান কত পাবা, কিউ এর মান পাবা হচ্ছে 2। এবার কিউ এর মান পি এর মান 1 বসাও, পি এর মান যদি 1 বসাও 2 আর 1 যোগ করলে কত হবে 3, তার মানে কিউ এর মান হবে 3। এবার পি এর মান 2 বসাও, তাহলে 2 আর 2 যোগ করলে কত হবে 4, তার মানে কিউ এর মান 4 হবে। পি এর মান 2 বসালে কিউ এর মান 4 হবে। ছক কাগজে পূর্বের মতো একই স্কেলে বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে বিন্দুগুলো স্কেল দ্বারা যোগ করে সমীকরণ 2 এর লেখচিত্র অঙ্কন করি। তো এই বিন্দুগুলোকে আমরা এই ছক কাগজে আমরা স্থাপন করব। সেক্ষেত্রে আমরা কিন্তু ক্ষুদ্রতম বর্গের 5 বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরে নেব। তুমি যদি 1 বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরো কোনো সমস্যা নাই, 2 বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরো কোনো সমস্যা নাই। আমরা মূলত 5 বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরেছি, কারণ যাতে লেখচিত্রটা দেখতে সুন্দর হয় এই জন্য। দেখো 1 নং সমীকরণ থেকে কিন্তু আমরা এই বিন্দুগুলোর স্থানাঙ্ক পেয়েছি। দেখো এই যে আমরা প্রথমে 1 নং যে সমীকরণ ছিল সেই সমীকরণ থেকে আমরা এই বিন্দুগুলোর স্থানাঙ্ক পেয়েছিলাম, সেই স্থানাঙ্কগুলোই কিন্তু আমি এইখানে লিখেছি। আর 2 নং সমীকরণ, দেখো এটা হলো 2 নং সমীকরণ ছিল, 2 নং সমীকরণ থেকে যে এই যে বিন্দুগুলোর স্থানাঙ্ক সেটা কিন্তু আমরা পেয়েছি, সেটা এখানে লিখেছি। এখন আমরা ছক কাগজে স্থাপন করব। তবে এখানে আমরা বলে নিয়েছি যে ছক কাগজের এক্স ও ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গের 5 বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরেছি। 5 বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু আমার 1 একক ধরা আছে, তার মানে স্থানাঙ্ককে আমরা 5 দ্বারা গুণ করব। যেহেতু 5 বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরেছি, তাহলে আমরা প্রথম সমীকরণের ক্ষেত্রে এই বিন্দুগুলো আমরা আগে স্থাপন করব। তাহলে দেখো আমার প্রথমে আছে হচ্ছে দেখো এই যে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তার আগে দেখো ছক কাগজের ক্ষেত্রে এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, মানে এক্স ও এক্স প্রাইমকে বলা হয় এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইমকে বলা হয় ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হয় মূল বিন্দু। মূল বিন্দুকে আমার ও দ্বারা প্রকাশ করা হয়। মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। আমরা সবসময় এই বিন্দুর থেকে যাব, যদি এক্সের মান প্লাস হয় তাহলে এদিক যাব, আর মাইনাস হলে এদিক যাব, আর ওয়াইয়ের মান প্লাস হলে উপরে যাব, আর মাইনাস হলে নিচে যাব। তাহলে দেখো আমার প্রথমে যে মানটা আছে সেটা হলো যে 0.5,5.25, তাহলে এক্স এর মান হচ্ছে -0.5। তাহলে দেখো আমরা 5 ঘর সমান 1 একক ধরেছি। তুমি যদি 1 ঘর সমান 1 একক ধরতা কোনো সমস্যা নাই, 2 ঘর সমান যদি 1 একক ধরতা সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। আমরা গ্রাফটা সুন্দর হওয়ার জন্যই 5 ঘর সমান 1 একক ধরেছি। তাহলে আমরা এইটাকে কিন্তু 5 দ্বারা গুণ করব। -0.5কে আমরা যদি 5 দ্বারা গুণ করি, যদি 5 দ্বারা গুণ করি, গুণ করলে আমরা পাবো হচ্ছে -2.5। তার মানে এক্স এর মান হচ্ছে -2.5 আমরা পাবো। তার মানে আমরা দেখো এদিকে আসবো হচ্ছে আমরা 2 ঘর আসবো, তার মানে 1 2 ঘর আসলাম। এবার যেহেতু 0.5, তার মানে যেহেতু মাইনাস তাই আমরা এদিকে আসছি, প্লাস হলে ওই দিক যাইতাম। তার মানে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, আর মাঝখানে হবে কি, মাঝখানে হবে হচ্ছে 2.5, তার মানে এটা হবে -2.5। তার মানে আমরা এই পর্যন্ত আসছি। এরপরে আমরা 5.25কে আমরা 5 দ্বারা গুণ করব। গুণ করলে আমরা 26.25 পাবো। তার মানে আমরা উপরে যাব 26.25, 5 10 15 20 25
26.25, তাই 25 বলতে 4 ভাগের 1 ভাগ, তার মানে এইখানে হবে এই যে বিন্দুটার স্থানাঙ্ক এই জায়গায় হবে। যদিও আমরা 5 দ্বারা গুণ করে নিয়েছি, সেটা গুণ করেছি আমরা ঘর গণনার জন্য, কিন্তু আমরা এইখানে বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু এইখানে যেটা আছে সেইটা আমরা লিখব। দেখো আমরা এইটাকে আমরা 5 দ্বারা গুণ করছি, এইটাকেও 5 দ্বারা গুণ করছি। কেন 5 দ্বারা গুণ করছি? আমরা 5 ঘর সমান 1 একক ধরেছি, তাই আমরা 5 দ্বারা গুণ করে নিয়েছি। এরপরে দেখো আমরা 0,4, তার মানে x এর মান 0, 0কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে 0ই হবে, তার মানে আমার এইখানেই থাকবে। এরপরে দেখো 4কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 4 5 20 হবে, তার মানে y এর মান হচ্ছে 20, তার মানে আমরা উপরে y এর মান যেহেতু 20, তার মানে 20 ঘর উপরে যাব, তার মানে 5 10 15 20, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম সেটা। এরপরে আমরা এইটা বসাবো, সেটা হলো 0.5কে আমরা যদি 5 দ্বারা গুণ করি তাহলে 2.5 হবে, তার মানে 2 হচ্ছে এই জায়গায় আর 2.5 এই মাঝখানে। এবার 3.25কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে আমরা 16.25 পাবো, তার মানে আমরা উপরে 16 ঘর যাব, তার মানে 5 10 তারপরে হচ্ছে 15 তারপরে 16.25, তার মানে এইখানে হবে বিন্দুটা, এই যে এই জায়গায় হবে বিন্দুটার স্থানাঙ্ক, এই জায়গায় হবে, এই জায়গায় আমরা বসালাম। এরপরেরটা হচ্ছে 1,3, তার মানে আমার x এর মান হচ্ছে 1, তার মানে আর y এর মান হচ্ছে 3, তাহলে আমরা 1কে 5 দ্বারা গুণ করব, কারণ আমরা 5 ঘর সমান 1 একক ধরেছি, তাহলে 5 দ্বারা গুণ করলে 5 হবে, তার মানে আমরা যেহেতু x এর মান প্লাস, তার মানে এইখানে যাব 5 ঘর গেলাম, আর 3কে 5 দ্বারা গুণ করলে 15 হবে, তার মানে 15 ঘর উপরে যাব, তার মানে এইটা হবে 1,3, এই বিন্দুর স্থানাঙ্ক এইটা। এবার আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক বসাবো, 1.5কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে হবে 7.5, তার মানে আমরা এদিক যাব 7.5 ঘর, তার মানে 5 6 7, 7.5 হবে, এই যে মাঝখানে হবে। আর এরপরে দেখো 3.25, দেখো 3.25কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে হবে 16.25, তার মানে উপরে আমরা যাব 16 ঘর আর তার থেকে 4 ভাগ, 1 ঘরের 4 ভাগের 1 ভাগ যাব, তারপরে 5 10 15, দেখো 15, এরপরে হলো দেখো 16.25, তার মানে এই জায়গায় হবে, এই বিন্দুর স্থানাঙ্কটা এই জায়গায় হবে, তার মানে আমরা এই জায়গায় দিয়ে দিলাম। এরপরে হচ্ছে 2,4, তার মানে 2কে 5 দ্বারা গুণ করলে 10 হবে, আর 4কে 5 দ্বারা গুণ করলে 20 হবে, তার মানে এইদিকে 20, তার মানে এটা হবে হচ্ছে 2,4। আবার যদি এই বিন্দুটার স্থানাঙ্ক বসালে আমরা 2.5কে যদি আমরা 5 দ্বারা গুণ করি 12.5 পাবো, তার মানে এদিকে 10 11 12.5 হবে এই মাঝ বরাবর। এবার 5.25কে আমরা যদি 5 দ্বারা গুণ করি তাহলে পাবো 26.25, তাহলে 5 10 15 20 25 26.25 এইখানে হবে। দেখো আমরা বিন্দুগুলো বসাই দিয়েছি, বসাই দেওয়ার পরে এখন আমরা বিন্দুগুলা যোগ করব। এটা অবশ্যই মুক্ত হস্তে করবা, এটা কখনোই স্কেল দিয়ে করবা না, এবং এটা যাতে সুন্দর হয় সেটা দেখবা। যদি আমার আঁকা বাঁকা হয়েছে, আঁকা বাঁকা দরকার নেই, সুন্দর করে আঁকবা এবং এখানে তীর চিহ্ন দিয়ে দিবা। তাহলে আমরা 1 নং সমীকরণের আমরা লেখচিত্র অঙ্কন করেছি। এখন আমরা 2 নং সমীকরণের লেখচিত্র অঙ্কন করব। 2 নং সমীকরণ থেকে আমরা এই বিন্দুগুলো পেয়েছি, তাহলে 0,2 এই বিন্দুকে আমরা লেখচিত্রে স্থাপন করব। তাহলে আমরা দেখো 5 ঘর সমান 1 একক ধরেছি, তার মানে 0কে 5 দ্বারা গুণ করলে 0ই হবে, তার মানে এইখানেই থাকবে। এরপরে 2কে আমরা যদি 5 দ্বারা গুণ করি তাহলে 10 হবে, তার মানে উপরের দিকে যাবো 10 ঘর, তার মানে 5 10, এটা হলো 0.2। এরপরে দেখো 1,3, তার মানে আমরা 1কে 5 দ্বারা গুণ করব, গুণ করলে 5 হবে, তার মানে 5 ঘর যাব। এরপর 3কে আমরা 5 দ্বারা গুণ করলে 3 5 15, তার মানে উপরে যাব হচ্ছে আমরা 15 ঘর, 5 10 15, এটা হবে হচ্ছে 1,3। এরপরে হচ্ছে 2,4, তাহলে 2,4, তাহলে আমরা x এর মান 2, তার মানে আমরা 2কে 5 দ্বারা গুণ করব, কারণ 5 ঘর সমান 1 একক ধরেছি। তাহলে 5 দুগুণে 10, তার মানে 10 এইখানে, আর 4কে 5 দ্বারা গুণ করলে 4 5 20, তার মানে উপরে যাবে 20 ঘর, 1 5 10 15 20, তার মানে এইটা হবে হচ্ছে 2,4।
তাহলে আমরা এই তিনটা বিন্দু এই লেখচিত্রে স্থাপন করেছি। এখন আমরা এটা যেহেতু সরল রেখা তাই আমরা স্কেল ধরে এটা যোগ করে দেব, স্কেল ধরে যোগ করে দেব। যোগ করে দিলে আমরা যদি আমার বাঁকা হচ্ছে তোমাদের জন্য বাঁকা না হয়, সোজা যাতে হয়, সোজা যাতে হয়, তাহলে দেখো এইটা লাল কালার যেটা এটা হচ্ছে 1 নং সমীকরণের লেখচিত্র, আর এখানে যে ব্লু কালার দেখতেছে এটা 2 নং সমীকরণের লেখচিত্র। তাহলে এই লেখচিত্র আর এই লেখচিত্র দুটি দেখো কোন কোন বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে ছেদ করে আর এই বিন্দুতে ছেদ করে। দেখো দুইটা সমীকরণের লেখচিত্র কোন কোন বিন্দু ছেদ করছে, এই একটা বিন্দু ছেদ করছে আর এই একটা বিন্দু ছেদ করছে। তার মানে এই দুইটা বিন্দুই হবে হচ্ছে মানে এই দুইটা সমীকরণের সমাধান বিন্দু। লেখচিত্র দুটি থেকে লক্ষ্য করা যাচ্ছে যে সমীকরণ দুটি পরস্পর কত কত বিন্দুতে, দেখো 1,3 এই বিন্দুতে আর এই বিন্দু 2,4, 1,3 এবং 2,3 বিন্দুতে ছেদ করেছে। দেখো লেখচিত্র দুটি থেকে লক্ষ্য করা যাচ্ছে যে এই যে লাল কালার এটা হচ্ছে 1 নং সমীকরণের গ্রাফ, আর এইটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে 2 নং সমীকরণের লেখচিত্র। তাহলে এই দুইটা সমীকরণের লেখচিত্র কোন কোন বিন্দু ছেদ করে, 1,3 এবং 2,4 বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো এই ক্ষেত্রে সমাধান কি হবে, সেটা হলো যে দেখো এটা হবে হচ্ছে পি এর মান, তার মানে p = 1 আর q = কত 3, q = 3, আর অথবা কি পাবো, p এর মান হচ্ছে 2 আর q এর মান হচ্ছে 4, p এর মান হচ্ছে 2 আর q এর মান হচ্ছে 4। তাহলে অতএব p, q = কত হবে 1,3 অথবা হচ্ছে 2,4 অথবা 2,4। দেখো আমার প্রশ্নে কি বের করতে বলেছিল যে 1 ও 2 নং সমীকরণ দুটির গ্রাফ কাগজের একই দ্বিমাত্রিক স্থানাঙ্ক অক্ষে উপস্থাপন করো, প্রাপ্ত গ্রাফ দুটি ছেদবিন্দু নির্ণয় করো। তাহলে দেখো আমরা ছেদবিন্দু কত পেয়েছি 1,3 আর 2,4, তাহলে আমরা ছেদবিন্দু পেয়ে গেছি। তার মানে আমার এই 3 নং সমাধান করা হয়েছে। এরপরে দেখো 4 নংয়ে বলা আছে তোমাদের দলের কাজের পদ্ধতি এবং প্রাপ্ত ফলাফলগুলো একটি পোস্টার পেপারে কিংবা পুরাতন ক্যালেন্ডারের পিছনে সাজিয়ে উপস্থাপন করো। তাহলে দেখো সেটা বলা আছে যে তোমাদের দলের কাজের পদ্ধতি এবং প্রাপ্ত ফলাফলগুলো একটা পোস্টার পেপার কিংবা পুরাতন ক্যালেন্ডারের পিছনে সাজিয়ে উপস্থাপন করতে বলা হয়েছে, প্রয়োজনে শিক্ষকের সাথে পরামর্শ করো। এরপর পাশে বলা আছে তোমাদের দলের ফলাফলের সপক্ষে যুক্তি পোস্টার পেপারে লিখো। তো এই ক্ষেত্রে দেখো আমরা গ্রাফ পেপারের ক্ষেত্রে মানে আমরা লেখচিত্রের ক্ষেত্রে আমরা সমাধান পেয়েছি হচ্ছে 1,3 অথবা হচ্ছে 2,4, আর আমরা বীজগাণিতিক পদ্ধতিতেও সমাধান করে আমরা পেয়েছি 1,3 আর 2,4 পেয়েছি। প্রাপ্ত সমাধান প্রদত্ত সমীকরণের সাথে মিলে গেছে, সুতরাং সত্যতা যাচাই হয়েছে। তার মানে কিন্তু আমরা বীজগাণিতিক পদ্ধতির সমাধান করে আমরা যা পেয়েছি পি আর কিউ এর মান, আবার লেখচিত্রের সাহায্যে সমাধান করেও কিন্তু আমরা একই মান পেয়েছি। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমার সত্যতা যাচাই করা হয়েছে। এই যুক্তিগুলাই তোমরা পোস্টার পেপারে তোমরা লিখে দিবা। এরপরে 6 বলা আছে সমাধানটা মিলিয়ে নাও। দেখো সমাধানটা মিলিয়ে নিতে বলছে। দেখো পি এর মান 1 পেয়েছিলাম, কিউ এর মান 3 পেয়েছিলাম। দেখো আমরা পি এর মান 1 পেয়েছি, কিউ এর মান 3 পেয়েছি। এরপর আবার পি এর মান 2 পেয়েছি, কিউ এর মান 4 পেয়েছি। দেখো আমরা পি এর মান 2 পেয়েছি, কিউ এর মান 4 পেয়েছি। তার মানে আমার এখানে সমাধান মিলাই নিতে বলছে, তার মানে আমার কিন্তু সমাধান সঠিক হয়েছে। নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই স্কুল ম্যাথমেটিক্স বইটি আমি রচনা করেছি। বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। স্কুল ম্যাথমেটিক্স বইয়ের বাংলা এবং ইংরেজি 2 ভার্সনই প্রকাশিত হয়েছে। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করে নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। এখনকার পর্ব আমরা এই পর্যন্ত রাখতেছি। পরবর্তী পর্বে এখানে যে জুড়াই কাজ হিসেবে যে অঙ্কটা আছে সেই পর্বটা সমাধান করাবো। সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।